মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী নদী, কলকারখানার বর্জ্য আর ময়লা আবর্জনাই অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। হারিয়ে গেছে অন্তত ৩০ প্রজাতির মাছ। বিশ্ববাজারে চাহিদা থাকলেও রপ্তানিতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না দেশের প্লাস্টিক শিল্প। উন্নত গবেষণাগার ও ডিজাইন সেন্টার স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইলে অনুমতি ছাড়াই বনে ইটভাটা গড়ে তুলেছে প্রভাবশালীরা। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাব ফসলের জমিতে। হাইকোর্টের রিট আদেশ থাকায় ব্যবস্থা নিতে পারছে না পরিবেশ অধিদপ্তর। এবং বরিশালের মাসকাটা নদীতে ক্রস ড্যাম নির্মাণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। খরচ হবে 11.5 কোটি টাকা। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। মারাত্মক দূষণের কবলে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। এর দুপারে গড়ে ওঠা ৩ শতাধিক কলকারখানার বর্জ্য আর মহানগরীর ময়লা আবর্জনাই দূষণের অন্যতম কারণ, এমন তথ্য উঠে এসেছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে। নদী গবেষকরা বলছেন, দূষণের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। হারিয়ে গেছে অন্তত ৩০ প্রজাতির মাছ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 200-300 আরো উপর আসিল, এগুলো আস্তে 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 সব ওইখানে বড়াইতে বড়াইতে এখানে চলে যাচ্ছে। দীর্ঘ ২২ বছর ধরে বাপদাদার পেশা আঁকড়ে ধরা এই সাম্পান মাঝি আরব আলী নিজ চোখেই দেখেছেন ধীরে ধীরে কিভাবে দূষিত হয়েছে এই কর্ণফুলী নদী। কালো হয়ে পড়েছে নদীর পানি। এখন দেখছেন দূষণের কবলে পড়ে কর্ণফুলী নদীর মরণ দশা। গরু মারা আছে, ছাগল মারা আছে, মুরগি ফার্মের মুরগি এগুলো পৌঁছা টসা সব কিছু এগুলো নদীতে পালাতেছে। এই জায়গাটায় কোনো ডাস্টবিন নেই, তাহলে আমরা খেয়ে কি করব? নদীতে ফেলে দিচ্ছি। তো এই দূষণগুলো কিন্তু মানুষ সৃষ্ট। নগরীর ৬০ লাখ মানুষের পয়ঃবর্জ্য ও গৃহস্থালির ১৫ থেকে ২০ কোটি লিটার দূষিত পানি পড়ছে কর্ণফুলীতে। এছাড়া নদীর পাড়ের শৌচাগারের মলমূত্র ও মরা জীবজন্তু এবং পলিথিন এসে মিশছে নদীতে। নদী গবেষকের মতে দূষণের কারণে হারিয়ে গেছে অন্তত ২০ থেকে ২৫ প্রজাতির মাছ। এই সংকটাপন্নতাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা কর্ণফুলীর প্রতি কতটুক নির্লিপ্ত, কতটুক উদাসীন। এই কর্ণফুলীর সংকটই হালদার সংকট। হালদায় এখন মা মাছের মরক ধরেছে, মা মাছ মরে যায়, কাঙ্ক্ষিত ডিম আমরা পাচ্ছি না। দুই পাশে যে শিল্পের চর্চাগুলো হচ্ছে দূষণের জন্য, এই দূষণকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করছি না। পরিবেশ অধিদপ্তর বলছে, উভয় পারে গড়ে ওঠা অন্তত ৩ শতাধিক কলকারখানার তরল বর্জ্য পড়ছে নদীতে। চিহ্নিত করে ৩ কোটি টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু কারখানা। তরল বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জিরো ডিসচার্জের আওতায় আনা, যেগুলো ক্লাস্টার আছে শিল্প প্রতিষ্ঠান, সেন্ট্রাল ইটিভির মাধ্যমে 100% ট্রিটমেন্ট হয়। এবং ওয়াসার যে তরল বর্জ্য পরিশোধনাগার, সেন্ট্রালি তারা যেন কিছু তরল বর্জ্য পরিশোধনাগার তৈরি করে এবং তরল বর্জ্যটা সরাসরি ইয়েতে না যায়। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে দূষণ রোধে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে যাতে নদী আবার নতুন করে দূষিত না হয় এবং কেউ যাতে আবার দখল করে না নিতে পারে, সে ব্যাপারে আমরা সোচ্চার আছি। চট্টগ্রাম ওয়াসার পয়ঃবর্জ্য শোধনাগার না থাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হওয়াকেই দূষণের জন্য দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে তৃতীয় ধাপে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে হাজারীবাগের ঝাউচরে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। রাজু, বুড়িগঙ্গার দুপাড় দখলমুক্ত করতে আজকে তৃতীয় দফায় তৃতীয় দিনের মতো আজকে অভিযান শুরু হয়েছে। বলা যায় যে অভিযান এখন পর্যন্ত আসলে শুরু হয় না, অভিযানের মূলত প্রস্তুতি চলছে। আমরা সকাল থেকে দেখেছি, আমরা আছি ঝাউচর এলাকায়, হাজারীবাগের ঝাউচর এলাকায়। এখানে কিন্তু গতকালকেও কিন্তু ঝাউচরের অন্য একটি পাশে অভিযান চলেছে। সেখানে 124টি স্থাপনা, অবৈধ
স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার অন্য একটি পাশে অর্থাৎ ঝাউচার বাজার যেখানে রয়েছে সেই পাশটিতে কিন্তু আজকে অভিযান চলবে। এই অভিযান চলার অংশ হিসেবেই কিন্তু প্রস্তুতি চলছে এবং বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে তারা উপস্থিত হয়েছেন। এবং আপনাকে বলে রাখি যে এই অবৈধ স্থাপনা যেহেতু কয়েকদিন ধরে উচ্ছেদ করা হচ্ছে, আজকে 9ম দিনের মতো এই কার্যক্রমটি অব্যাহত আছে এবং আশেপাশের যে সাধারণ মানুষ রয়েছেন, বিশেষ করে অবৈধ স্থাপনা যারা দীর্ঘদিন থেকে গড়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তারা দেখছেন যে কিভাবে অবৈধ উচ্ছেদ স্থাপনা কিভাবে উচ্ছেদ করা হবে। তো আপনাকে বলে রাখি যে অনেক আগে থেকে আমরা দেখেছি প্রায় 1.5 ঘন্টা আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন যাতে কোনো ধরনের সমস্যা, অনেক সময় দেখা যায় যে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে এক ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, অনেক ধরনের সমস্যা হয়, সেটি নিরসনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে বলে রাখি এখন পর্যন্ত এই 9 দিনে প্রায় 1,500 অবৈধ স্থাপনা, এর মধ্যে বাড়ি রয়েছে, কারখানা রয়েছে, বিভিন্ন ধরনের স্থাপনা কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে। এবং এর পাশাপাশি আপনাকে বলে রাখি যে গতকাল নৌপরিবহন সচিব তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে 2 পাড় দখলমুক্ত করার পরে মূলত ওয়াক ওয়ে নির্মাণ করা হবে যেন মানুষ সাধারণভাবে সুন্দরভাবে যেন নদীর পাশ দিয়ে চলাফেরা করতে পারে সুন্দরভাবে। এবং আপনাকে বলে রাখি যে এখানে অবৈধ যে স্থাপনা রয়েছে তার যারা মালিক রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এক ধরনের উৎকণ্ঠা নিয়েই বলা যায় তারা এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু অনেক প্রভাবশালী যারা মানুষ আছেন সমাজের, তাদেরও কিন্তু বাড়িঘর কোনোটাই কিন্তু বাদ দেওয়া হয় নাই এবং বলা যায় প্রথম থেকে কিন্তু এক ধরনের অন্যরকম একটা গতিতে বলা যায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আপনাকে বলে রাখি আজকেও তারা ধারণা করছেন, বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলেছেন যে আজকেও ধারণা করা হচ্ছে প্রায় 100টি হয়তো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। এবং আমরা ধারণা করছি যে তারা নদীর গতিপথ স্বাভাবিক করার জন্য, নদীকে আরো সুন্দরভাবে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য মূলত এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এবং আপনাকে বলা যায় যে এখন থেকে হয়তো 15-20 মিনিটের মধ্যে সত্যিকারের যে অভিযান বলতে আমরা যা বুঝি বাড়িঘর গুড়িয়ে দেয়া, সেই কার্যক্রমগুলো শুরু হবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাজু, বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে 3য় ধাপে 3য় দিনের উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু করেছে বিআইডব্লিউটিএ। হাজারীবাগের ঝাউচর থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। 11.5 কোটি টাকা ব্যয়ে বরিশালের মাসকাটা নদীতে ক্রস ড্যাম নির্মাণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে নৌপথ বন্ধ এবং ক্রস ড্যাম না করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। আর এ ব্যাপারে ছাড়পত্র না দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। এতে পরিবেশ বিপর্যয় হবে বলে দাবি নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির। এই অবস্থায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাছকাটা নদীর অবস্থান। নদীর এক পাড়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আর অপর প্রান্তে আলিমাবাদ ও জাঙ্গালি ইউনিয়ন। নদীর লঞ্চঘাট প্রান্তে জেগে উঠেছে বিশাল চর। স্থানীয় একটি মহল ইতোমধ্যে সেখানে অবৈধভাবে তৈরি করেছে সড়ক। আর উপজেলা সদরের সাথে ওই দুটি ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য নদীতে বাঁধ দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এটার ডিজাইন এস্টিমেট এগুলো করা হয়েছে। তবে আমাদের এখানে পরিবেশগত ছাড়পত্র একটা বাধ্যবাধকতা রয়েছে এবং সেই ছাড়পত্রটা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশের ছাড়পত্র পাওয়ার পরেই আমরা এই ক্রস ড্যাম নির্মাণের কাজটা শুরু করতে পারবো। এদিকে নৌপথ বন্ধ এবং ক্রস ড্যাম না করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। উক্ত নৌপথ দিয়ে যাত্রীবাহী লঞ্চ ও অনেক পণ্যবাহী নৌযান চলাচল করে। আর এই বাঁধ যাতে না দিতে পারে বিআইডব্লিউটি পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে। নদী রক্ষার্থে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অন্যদিকে ছাড়পত্র না দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ডকে পরিবেশগত প্রভাব সমীক্ষার রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এই রিপোর্ট দাখিল করার পরে বোঝা যাবে যে পরিবেশের উপরে এই ক্রস ড্যাম কি প্রভাব ফেলবে। ক্রস ড্যাম হলে পরিবেশ বিপর্যয় ঘটবে বলে মনে করছে নদীখাল বাঁচাও আন্দোলনের এই নেতা। মৎস্য সম্পদ হারিয়ে যাবে, সেখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা, সেখানকার অন্তরায় তৈরি করবে, নদী শুকিয়ে যাবে, কোনো নদী ভেঙে যাবে এবং এর প্রেক্ষিতে একটি এলাকাগত একটা ব্যাপক
বিপর্যয় মানে পরিবেশগত বিপর্যয় ঘটবে। এই অবস্থায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয় একটা বৈঠক করে একটা সিদ্ধান্ত উপনীত হতে, যাতে করে দেশ এবং দেশের মঙ্গলের কথা চিন্তা করে এবং মেহেন্দিগঞ্জ এলাকাবাসীর কথা চিন্তা করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। মাছকাটা নদীর দৈর্ঘ্য 4.5 কিলোমিটার আর প্রস্থ 1620 মিটার। দেশের বিভিন্ন স্থানে নদী রক্ষায় কাজ করছে সরকার। মৃতপ্রায় এবং নাব্য সংকটে ভোগা নদীগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে, ব্যতিক্রমে মাছকাটা নদীতেই। ঠিক এই পয়েন্টে ক্রস ড্যাম নির্মাণ করে রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এটি বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশালের মেহেন্দিগঞ্জের মাছকাটা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। টাঙ্গাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা বন এলাকার ভেতরেই গড়ে তুলেছে ইটভাটা। এতে বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাব পড়ছে ক্ষেতের ফসলে, হুমকির মুখে গজারি বন। তবে বেশিরভাগ ভাটায় হাইকোর্টের রিট আদেশ থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছে না পরিবেশ অধিদপ্তর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসন। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ফসলি জমি, ঘনবসতি এলাকা এবং বন এলাকার 3 কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ নিষেধ থাকলেও তা মানছে না প্রভাবশালী ইটভাটার মালিকরা। সখীপুর উপজেলার বহেড়াতৈল এলাকায় বনের ভেতরেই বনের জায়গা দখল করে ইটভাটা নির্মাণ করে বনের গাছপালা পুড়িয়ে ইট প্রস্তুত করছে তারা। একদিকে কৃষি জমি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শাল গজারির বন চরমভাবে হুমকির মুখে পড়ছে। ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ কিছুই বলতে সাহস পায় না। গাছপালা ফলমূল কম আসে, ইট ভাটার কালি যে আমাদের বাড়িঘর সমস্যা হইতেছে। অসুখ বিসুখ আসে, কারণ গাছে ফল ধরে না। ঘর বাড়ি মনে করুন যে সমানে যে কালি উপরে এই যে সত্য এই যে নাল মাটি গুনা সমানে উইরাইয়া যে পরে অসুখ বিসুখ এগুলা বিশাল সমস্যা হইতেছে, চলাফেরার সমস্যা। পরিবেশ অধিদপ্তর বলছে বনের ভেতরে ইট ভাটা নির্মাণের সত্যতা রয়েছে, তবে ভাটাগুলোতে হাইকোর্টের রিট আদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ছাড়পত্রবিহীন ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কিছু ইট ভাটা আছে যেগুলির বিরুদ্ধে আমরা এই মুহূর্তেই কোনো ব্যবস্থা নিতে পারবো না। আদালত থেকে সাময়িক একটা রায় নিয়ে ওনারা পরিচালনা করছেন। আমরা সেই রায়গুলি ভ্যাকেট করার জন্য ইতিমধ্যেই হচ্ছে যে দফাওয়ারি জবাব দিয়েছি। সেগুলি আদালত থেকে নিষ্পত্তি হওয়ার পরে ওগুলির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গৃহীত হবে। অবশ্য জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেলে আমাদের পক্ষেই আসলে আমরা যেন উচ্ছেদ করতে পারি। আর তথ্য পাওয়া মাত্রই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিজনাল সময়ে যেন নতুন কোনো ইটভাটা তৈরি না হয়। টাঙ্গাইল জেলায় মোট ভাটার সংখ্যা 284টি, এর মধ্যে বৈধ ভাটার সংখ্যা 119টি। সময় সংবাদ, টাঙ্গাইল। বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় এগুতে পারছে না প্লাস্টিক খাত। দেশীয় চাহিদার প্রায় 100% পূরণ করলেও রপ্তানিতে বাংলাদেশের অবদান খুবই কম। ব্যবসায়ীরা বলছেন, উন্নত গবেষণাগার ও ডিজাইন সেন্টার স্থাপনের পাশাপাশি সরকারের কার্যকর সহায়তা পেলে 2021 সাল নাগাদ প্লাস্টিক পণ্য থেকে $100 কোটি আয়ের মাইল ফলক অর্জন সম্ভব। হাসান সাফায়েতের রিপোর্ট। গৃহস্থলী পণ্য থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এমনকি শিল্প কারখানার বিভিন্ন উপকরণ, এক কথায় কি নেই প্লাস্টিকের। 50-এর দশকে পুরান ঢাকায় ছোট পরিসরে শুরু হলেও প্লাস্টিক পণ্য মানে ও গুণে এতটাই এগিয়েছে যে দেশীয় চাহিদার প্রায় 100% পূরণ করে এখন রপ্তানি হচ্ছে বিশ্বের 23টির মতো দেশে। সেই সঙ্গে ছোট বড় মিলিয়ে 5000 কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় 13 লাখ মানুষের। বাংলাদেশে এখন প্রায় 25,000 কোটি টাকার মতো প্লাস্টিকের টার্নওভার হচ্ছে, যেখান থেকে প্রায় 3,500 কোটি টাকা আমরা সরকারের রেভিনিউ দিচ্ছি। প্রচুর প্রোডাক্ট কিনছেন এখন, প্লাস্টিক প্রোডাক্ট, জার্মান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, ইউকে মার্কেট। তাদের কিন্তু $1 বিলিয়ন একটা কিন্তু চাহিদা আছে। ওই চাহিদাটাকে যদি আমরা টার্গেট করি, ওই চাহিদাটাকে যদি ধরতে হয়, তাইলে কিন্তু আমাদের শুধু ইন্ডাস্ট্রি যে একার পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের সরকারের যে পলিসি সাপোর্টগুলি লাগবে, সরকারের আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টগুলি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2010 সাল থেকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হলেও 2017-18 অর্থ বছরে এসে সামান্য ধাক্কা খায় এ খাত। তবে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসেই সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 30%।
বিশ্লেষকদের পরামর্শ, এ ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাক খাতের মতো এ খাতকেও একই রকম গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন করতে হবে সরকারকে। প্লাস্টিক প্রোডাক্টের বিশাল এক্সপোর্টের ব্যবস্থা আছে, কিন্তু এটার একটা বাধা হচ্ছে যে এটাকে গার্মেন্টস যেভাবে এক্সপোর্ট করে ঠিক একই রুলে আনতে হবে। একই রুলে আনা মানে হচ্ছে তারা যখন অর্ডার প্লেস করবে তার এগেনস্টে আমার ব্যাংক লোন দিতে হবে, বন্ডেড ওয়্যার হাউস ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাগুলো না থাকলে এই ইন্ডাস্ট্রির বাইরে যাওয়া খুব ডিফিকাল্ট। সহজ বুদ্ধি হবে, এখন যে সমস্ত ইন্ডাস্ট্রি আনঅর্গানাইজড আছে সেগুলো আস্তে আস্তে অর্গানাইজড হয়ে যাবে। বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজার 6 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের অবদান মাত্র 9 কোটি ডলার। তবে আশার কথা হলো মার্কিন বাণিজ্য নীতির কারণে বিশ্বের প্লাস্টিক পণ্যের প্রধান প্রতিযোগী চীনের প্রভাব যেভাবে সংকুচিত হচ্ছে, সে সুযোগ লুফে নিতে পারলে বাংলাদেশ হতে পারে অপ্রতিরোধ্য অংশীদার। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে ফুড অ্যান্ড হসপিটালিটি এক্সপো। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ। রাজু, আজ থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ফুড অ্যান্ড হসপিটালিটি এক্সপো বাংলাদেশে উদ্বোধন করা হবে। কিছুক্ষণ পরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই প্রদর্শনীটির উদ্বোধন করবেন আর কি। তো আমরা এই মেলায় এসে দেখতে পেয়েছি যে মূলত বাংলাদেশি যে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলো সাধারণত এখানকার বিশ্বের যে বিভিন্ন দেশ থেকে আগত বায়ার রয়েছেন বা পর্যটক যারা রয়েছেন তাদের সামনে তুলে ধরা হবে। সে লক্ষ্যেই কিন্তু বাংলাদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে খাদ্যপণ্য প্রস্তুত এবং বাজারজাতকারী, তারা এখানে অংশ নিয়েছেন। এছাড়া ভারত, মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের 50 জন বায়ারও অংশ নিয়েছেন। তারা বাংলাদেশের যে উৎপাদিত যে পণ্য সামগ্রী রয়েছে বা খাদ্য সামগ্রী রয়েছে, খাদ্যপণ্য রয়েছে, সেগুলো তারা দেখছেন। মূলত বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতেই কিন্তু এই ধরনের আয়োজন করা হয়েছে। এছাড়া এই মেলাটির তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তো এখানে কিন্তু পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া যে বিভিন্ন তারকা মানের যে হোটেলগুলো রয়েছে তারাও এখানে অংশ নিয়েছে। তারা পর্যটকদের বিভিন্ন ধরনের অফার কিন্তু তারা দিচ্ছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা আশা করছেন যে বাংলাদেশের যে পর্যটকদের জন্য যে আকর্ষণীয় স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মেলায় তাদের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে পর্যটন কর্পোরেশন আশা করছে যে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের যে পর্যটক রয়েছে তাদের সামনে বাংলাদেশি যে খাবারগুলো রয়েছে, যেগুলো মূলত ভারতীয় খাবার হিসাবেই পর্যটকরা জেনে থাকেন, তো সেই অবস্থা থেকে মানে সরে এসে বাংলাদেশকে বিশ্বের বুকে ব্র্যান্ডিং করার উদ্দেশ্যেই কিন্তু তারা এই এক্সিবিশনের আয়োজন করছেন এবং তারা আশা করছেন যে তারা পর্যটক বা বিশ্বের যারা বিদেশি বায়ার রয়েছেন তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাবেন। এছাড়া বাংলাদেশি খাদ্যপণ্যর কিন্তু বিশ্বে একটি আলাদা একটা বাজার তৈরি হবে, সেক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের কাজটিও কিন্তু হয়ে যাবে। তো এমনটাই তারা বলছেন এবং আয়োজকরাও আশা করছেন যে তারা এই মেলার মাধ্যমে একটি ইতিবাচক যে একটি সাড়া সেটি পাবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এছাড়া খাদ্যপণ্য প্রস্তুতকারী যে প্রস্তুতের কাজে যে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই এক্সিবিশনে তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক টেকনোলজির যে এই যন্ত্রাংশগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা দর্শনার্থী তারা কিন্তু বেশ আগ্রহ সহকারে দেখছেন। তো রাজু, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে ফুড অ্যান্ড হসপিটালিটি এক্সপো। সেখান থেকে জানাচ্ছিলেন সবশেষ খবর সহকর্মী শুভ খান। সব বয়সী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ায় এর নেতিবাচক দিক নিয়ে প্রচারণা চালানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে তামাক ব্যবহার হ্রাসে বর্তমান গতি তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের জন্য যথেষ্ট নয় শিরোনামে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, মূল্যবোধ, দেশাত্মবোধ, মানবিকতাবোধ গড়ে না উঠলে উন্নয়ন করেও উন্নত জাতি গঠন সম্ভব নয়। সেমিনারে গ্লোবাল টোবাকো সার্ভে গ্যাটসের জরিপে তামাক ব্যবহারে বাংলাদেশের অবস্থান ও করণীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বলা হয়, বাংলাদেশে বর্তমানে 35.3% প্রাপ্তবয়স্ক লোক তামাক ব্যবহার করেন, যা 2009 সালের তুলনায় 18.5% কমেছে। সার্বিক বিবেচনায় পুরুষের চেয়ে নারীর তামাক ব্যবহার হ্রাসের হার কম। বক্তারা 2040 সালের মধ্যে ঘোষিত তামাকমুক্ত দেশ গড়ে তুলতে শক্তিশালী তামাক ও শুল্ক নীতি করার দাবি জানান। এছাড়া নাটক, সিনেমা প্রচারে সিগারেট ব্যবহার নীতি মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশটাকে গড়তে চাই
আমরা যেই স্বপ্নের কথা বলি সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে সেই স্বপ্নের মানুষ প্রয়োজন। স্বপ্নের মানুষ নতুন প্রজন্মকে দিয়ে তৈরি করতে হবে। এই জন্য ধূমপান থেকে বিরত, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আসক্তিমুক্ত এবং একই সাথে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মমত্ববোধে উজ্জীবিত নতুন প্রজন্ম গঠন করার জন্য আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে অন অ্যারাইভাল ভিসা সুবিধা চায় ইন্দোনেশিয়া। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন দাবি জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিনা সোয়েমার্ন। বৈঠক শেষে ভিসা জটিলতা দূর করার পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও ওষুধ ইন্দোনেশিয়ায় রপ্তানির লক্ষ্যে শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জুট গুডসের কথা বলছে, আমি আজকে বলেছি যেমন দেখার জন্য যে কোন কোন আইটেম আমরা পাঠাচ্ছি সেটাকে বড় করা যায় কিনা। বাট ও একটা কথা বলেছে যে মোর দ্যান 5 মিলিয়ন ইয়াং পিপল দে অলসো কাম অ্যান্ড সি, তারা পৃথিবী ঘুরে বেড়াতে চায়, দে হ্যাভ দিস টেন্ডেন্সি টু গো। সো ভিসাটা যদি ইজি হয়, বাংলাদেশ ক্যান বি এ ভেরি পোটেনশিয়াল এরিয়া টু সি। আমরা এদিকে বিজনেস ওপেনিংয়ের কথা বলবো, ভিসা পেতে ট্রাভেল হবে, তো এগুলো থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পাট পণ্য রপ্তানিতে বিদ্যমান অ্যান্টি ডাম্পিং শুল্ক কমিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় সরকারি নীতি, সহায়তার অভাব, ব্যাংক ঋণের জটিলতা সহ কাঁচা পাট রপ্তানিকারকদের বেশ কিছু সমস্যা মন্ত্রণালয়কে অবহিত করেন বিজেএ চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। এসব সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, সব ক্ষেত্রে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে সরকার। জুটের দ্বারা আমরা প্লাস্টিক রিপ্লেসমেন্ট আমরা যাতে করতে পারি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। জুটের যে ওয়েস্টেজগুলি যারা এখানে হয় সেই ওয়েস্টেজগুলি এখন এক্সপোর্ট ব্যান্ড আছে, কেন ব্যান্ড আছে সেটা তুলিয়ে দেখবো। আমরা আলোচনা করে দেখতে পারি যে অ্যান্টি ট্যাপিংটা কমিয়ে আনা যায় কিনা, যেহেতু আমরা তাদের বিজনেস ডিফিসিট আছে, এই ডিফিসিটের কথা বলে এটা আলোচনা সাপেক্ষ হবে। কেন আমরা তো ইন্ডিয়া থেকে এত মাল আমার দেশে আসে, সেই ধরনের এক্সপোর্টে আমরা ডিফিসিট আছে। বিশ্ব ভালোবাসা দিবসে নানা আয়োজন রয়েছে 5 তারকা হোটেলগুলোতে। এই মুহূর্তে রাজধানীর ওয়েস্টার্ন হোটেলে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সবুজ। রাজু, ভালোবাসার যে নানা রঙের প্রকাশ ভঙ্গিমার জন্য নানান আয়োজন করা হয়ে থাকে, সেই আয়োজনের ধারাবাহিকতায় কিন্তু 5 তারকা মানের যে হোটেল আছে রাজধানীতে, সেই হোটেলগুলোতে কিন্তু বিশেষ আয়োজন রাখা হয়েছে। আমরা এখন আছি হোটেল ওয়েস্টিনে, এখানেও কিন্তু আছে যে 4টি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে বিশেষ আয়োজন রাখা হয়েছে। আমরা এখানের যে রুফটপ অর্থাৎ যে প্রেগো রেস্টুরেন্ট আছে, সেখানে রয়েছে ডিনারের বিশেষ সুবিধা এবং সেখানে আছে 5 কোর্স ডিনার সার্ভ হবে। সেখানের প্রাইস পড়বে 5,000 টাকা এবং 6 কোর্স যে ডিনার সার্ভ সেখানে পড়বে হচ্ছে 8,000 টাকা। তো সব কিছু মিলে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু আলাদাভাবে বিশেষ আয়োজন রাখা হচ্ছে, কারণ এখানে দেশি বিদেশি নানা ধরনের গেস্ট আসবে, তাদের যেন ভালোবাসার আবেশের একটি সুযোগ তৈরি হয়, সেই জায়গাটি কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেছে। আমরা একটু কথা বলবো এখানের এই ওয়েস্টিনের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমিউনিকেশনস, তার সাথে সাদমান ভাই, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনারা এই যে দেশি বিদেশি সব ধরনের গেস্টের জন্য এই বিশেষ দিনের বিশেষ পরিবেশ তৈরির জন্য খাবার সহকারে কি আয়োজন নিয়ে থাকেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে জানাতে চাই ভালোবাসার শুভেচ্ছা ওয়েস্টিন ঢাকার পক্ষ থেকে। আসলে আজকের দিনটার জন্য আমাদের সারা হোটেল ব্যাপী অনেক ধরনের আয়োজন আছে, মেইনলি ফুড ফোকাসড। আমাদের সবগুলো রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের অফার চলছে। আমাদের পুল সাইড রেস্টুরেন্ট স্প্ল্যাশে আছে আপনার বারবিকিউ বুফে, এবং প্রেগোতে আছে আমাদের ক্যান্ডেল লাইটস 5 কোর্স অ্যান্ড 6 কোর্স ডিনার, এবং আমাদের টেস্টেও সিজনাল টেস্ট বুফে রেস্টুরেন্টে আছে বিশাল এক বুফে আমাদের সব যারা আজকে সেলিব্রেট করবেন আমাদের সাথে এসে তাদের জন্য। আচ্ছা, ভিনদেশি মানুষ এবং স্বদেশি মানুষ সবার জন্য এক ধরনের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কি ধরনের প্রস্তুতি এবং কি ধরনের ডিমান্ড আপনারা বিবেচনায় রাখেন? জি, আমাদের সব অ্যাসোসিয়েট এবং শেফরা অনেক দিন ধরে এই ভ্যালেন্টাইন্স ডের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন। আমরা মার্কেট ডিমান্ড
যাচাই করে তারপরে আমরা বিভিন্ন রকমের খাবার এখানে পরিবেশন করি, যেটা বিদেশিরাও তো খুব পছন্দ করে, আমাদের লোকাল যারা আমাদের গেস্ট আছে তারাও অনেক পছন্দ করে উনি এটা ট্রাই করে। জি, আপনাদের আয়োজন সার্থক হোক সেই কামনা করি। রাজু, আমরা কথা বলছিলাম হোটেল কর্তৃপক্ষের সাথে, তো এখানে যে বিভিন্ন ধরনের আয়োজন থাকে সেখানে আমরা যদি বলি পুল সেট যে বারবিকিউ রয়েছে সেখানে পার পারসন আপনার খরচ পড়বে 3,500 টাকা এবং সেটা কিন্তু শুরু হবে সন্ধ্যা 6টা থেকে। এটা বিশেষ একটি আয়োজন এবং এখানে সব এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই বিশেষ আয়োজনটি করা হচ্ছে এবং সিজনাল টেস্টে থাকছে কিন্তু বুফে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা। সেখানে লাঞ্চ কস্ট পড়বে 4,500 টাকা এবং ডিনার কস্ট পড়বে 6,500 টাকাতে এবং এখানে যে ডেইলি ট্রিট আছে, ডেইলি ট্রিটে কিন্তু যে বিশেষ ভালোবাসা দিবসের কেক আছে সেই কেকে কিন্তু 15% ডিসকাউন্ট আছে। তো সব কিছু মিলে এখানে যে প্রস্তুতি নিয়েছে, নর্মালি এই হোটেল রাত 11টায় বন্ধ হয়ে গেলেও আজকে বিশেষ দিনের জন্য বিশেষ সুবিধা এবং সব কিছু মিলিয়ে মিডনাইট পর্যন্ত কিন্তু এখানে সব ধরনের কার্যক্রম চলবে এবং ভালোবাসা দিবসের উপহার উইশ নিয়ে মানুষ এখানে আসবে সেই কামনা। তো রাজু, আমার কাছে হোটেল ওয়েস্টিন থেকে ছিল এখন পর্যন্ত সব শেষ। ভালোবাসা দিবসের নানা আয়োজনের পসরা সাজিয়ে বসেছে 5 তারকা হোটেলগুলো। ওয়েস্টিন থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রামের ফয়েজ লেকে আনন্দে মেতেছেন তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আজ বিশ্ব ভালোবাসা দিবস, আর ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রামে আমরা দেখেছি নানা আয়োজন করা হয়েছে। তবে সবচেয়ে বেশি যেটি আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে চট্টগ্রামের যে ফয়েজ লেক রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন তাদের যে প্রিয়জন রয়েছে সবাইকে নিয়ে আসছেন এই ফয়েজ লেকের যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করতে। আসলে আমরা সকাল থেকে যেটি দেখছি, বিশেষ করে তরুণ যুবক যুবতী যারা রয়েছে তাদের কিন্তু চট্টগ্রামে পছন্দের একটি জায়গা হচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেক। বিশেষত ফয়েজ লেকে যেন নিরিবিলিতে একান্তে কিছুটা সময় কাটানো যায়, সেক্ষেত্রে ফয়েজ লেকের যে মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই মনোরম প্রাকৃতিক পরিবেশেও কিন্তু অনেকটাই ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামে আসলে অন্যান্য জায়গায় তেমন একটা ঘুরে বেড়ানোর সুযোগ নেই, কিন্তু এই ফয়েজ লেকে আসলে একসাথে অনেক সুযোগই পাওয়া যায়। সেক্ষেত্রে যেমন পাহাড় পরিবেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো যায়, তেমনি লেকের পানিতে যে বোট দেখছেন এই বোটেও কিন্তু চড়ে বেড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে ওয়াটার কিংডম, যেখানে কিন্তু নেচে গিয়ে কিন্তু ঘুরে বেড়ানোর অনেকটাই সুযোগ রয়েছে। তবে শুধু যে তরুণ তরুণী আজকে ভালোবাসা দিবসে এই চট্টগ্রামের ফয়েজ লেকে আসছে তা কিন্তু নয়। আমরা দেখেছি বিভিন্ন এনজিও সংস্থা থেকে যারা সমাজের সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদেরকে নিয়ে আসছে। বিভিন্ন বিদেশিরা এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে শুধুমাত্র এই একদিন তারা যাতে আনন্দে তাদের প্রিয়জনদের সাথে দিনটুকু কাটাতে পারে সে বিষয়টুকু মাথায় রেখেই তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া আপনারা দেখছি ছোট ছোট ছেলে মেয়েদেরকে যারা চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে আজকে ভালোবাসা দিবসে। তারা যাতে কিছুটা সময় অন্তত তাদের বাবা মা স্কুলের শিক্ষার্থীদের সাথে ঘুরে বেড়াতে পারে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী যে ফয়েজ লেক রয়েছে এই ফয়েজ লেকে কিন্তু আজকের ভালোবাসা দিবসের পুরোপুরি অনেকটাই জমে উঠেছে এবং আমরা দেখছি সকালের পর থেকে বেলা যত বাড়ছে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনাও কিন্তু ঠিক ততটাই বাড়ছে। এছাড়া এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে ফয়েজ লেকে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকে ভালোবাসা দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে। এখানে যেরকম বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া লেকের পানিতে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে, এছাড়া নানা ধরনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের খাবার দাবারেরও তারা এখানে ব্যবস্থা করেছে। তো সেক্ষেত্রে বলা যায় ভালোবাসা দিবসে অনেকটাই জমে উঠেছে চট্টগ্রামের এই ফয়েজ লেক। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ফয়েজ লেক থেকে এখানকার সর্বশেষ খবর। রাজু, চট্টগ্রাম ফয়েজ লেক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম। বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন পর্যটকরা। পুরো সৈকত জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে ভালোবাসার ঢেউ নেমেছে। ভালোবাসার এই বিশেষ দিনটি উপভোগ করতে অনেকে ছুটে এসেছে সৈকতের এই শহরে। সাগর তীরে প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, সমুদ্র স্নান ও প্রিয় কিছু মুহূর্ত ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। আবার অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। স্পেশালি ডে, এ কারণে সবাই চায় যে এই দিনটাকে একটু অন্যরকম ভাবে কাটাইতে। তো ফ্যামিলির ভালোবাসার যে ঐক্যবদ্ধতা আছে এইটা এনজয় করার জন্য
ফ্যামিলিকে নিয়ে আমরা আজকে এই কক্সবাজারে চলে আসছি। দুজনে একসাথে ভালোবাসা দিবসে একসাথে থাকতে পারছি, দুজন সমুদ্র সৈকতে কত মানুষের ভিতর কাটাচ্ছি, অনেক ভালো লাগছে। ভালোবাসা দিবস ও সাপ্তাহিক ছুটিতে 3 লাখের অধিক পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাই তাদের নিরাপত্তায় সৈকত ছাড়াও হোটেল মোটেল জোনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ এখানে কি গোসল করার জন্য আসছে, তো আমাদের লাইফ গার্ড অল টাইম আমরা কি আমাদেরকে এখানে সরবরাহ করা যায় যাতে বিপদে না পড়ে। যদি ওনাদের নিরাপত্তা আমরা লাইফ গার্ডরা সদা প্রস্তুত আছি। বিচ বাইকে করে আমাদের টুরিস্ট পুলিশ দৃশ্যমান, ওনারা অনবরত 24 ঘন্টায় আপনার বিচে টুরিস্টদের যাতে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে না হয় সেই বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজরদারি করে যাচ্ছে। সৈকতের 4 শতাধিক হোটেল মোটেলও সেজেছে ভালোবাসার রঙে। তাই তো তারকামানের হোটেলগুলোতে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা ধরনের আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভালোবাসা দিবসে প্রিয়জনদের নিয়েই ব্যস্ততা থাকে সবার। মানুষের এই ব্যস্ততার মাঝে একদল তরুণ শুধু ভালোবাসা দিবস নয়, বছরের প্রায় প্রতিটি দিনই নিজেদের নিয়োজিত রেখেছেন অসহায় প্রাণীদের সেবায়। কেরানীগঞ্জে তৈরি করেছেন প্রাণীদের আশ্রয় কেন্দ্র। নিজেদের অর্থায়ন ও প্রাণীপ্রেমীদের আর্থিক সহায়তায় কয়েক বছর ধরে চলছে এই কার্যক্রম। প্রাণীদের প্রতি ভালোবাসা নিয়ে দেখুন ঈশিতা ব্রহ্মের রিপোর্ট। ক্যামেরা ছিলেন সাইদুল ইসলাম। শ্রবণ, রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট্ট ভালোবাসা। সামনের 2 পা নেই এক কানও, তাই নাম রাখা হয়েছে শ্রবণ। মানুষের চূড়ান্ত নিষ্ঠুরতার শিকার এই বিড়ালটিকে মুমূর্ষ অবস্থায় পেয়ে পুরোপুরি সুস্থ করে তোলেন একদল তরুণ। শ্রবণের মতো আরও অনেক অসহায় প্রাণীর মাথা গোঁজার ঠাঁই হয়েছে কেরানীগঞ্জের এই আশ্রয় কেন্দ্রে। সবাই কোনো না কোনোভাবে মানুষের নিষ্ঠুরতার শিকার। বছরের প্রতিটা দিনই অসহায় এই প্রাণীদের সাথে কাটাতে পছন্দ করেন এখানকার তরুণ স্বেচ্ছাসেবীরা। ওদের ভালোবাসা নিঃস্বার্থ, তাই ভালোবাসা দিবসটিও আদুরে প্রাণীগুলোর সাথেই কাটছে তাদের। ওদের ভালোবাসতে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, প্রত্যেকটা দিনেই ওদের ভালোবাসা যায়। যেসব কুকুর বিড়াল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সেগুলোকে উদ্ধার করে এনে ট্রিটমেন্ট করে সুস্থ করে বেশিরভাগ চেষ্টা করি আগের জায়গায় ছেড়ে দিতে। অনেক কুকুরের হাত থাকে না, পা থাকে না, অন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের এখানে রেখে দিতে হয়। প্রাণী কল্যাণের স্বার্থে কাজ করা তরুণ এই স্বেচ্ছাসেবীদের মতে নিষ্ঠুরতা নয়, যত্ন আর ভালোবাসা পাবার অধিকার রয়েছে প্রাণীদেরও। ওরা আমাদের আশেপাশে ঘুরে এই যে আদর নিচ্ছে, এটা কিন্তু ওর কোনো স্বার্থ নেই। তো যেহেতু যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, তাদের ভালোবাসা পাওয়ার অধিকারটাও আমি মনে করি যে প্রথমে আসে। সাপ্তাহিক ছুটিগুলোতে তো আসাও হয়, আর এছাড়া বিশেষ দিনগুলোতে আরও বিশেষ করার জন্য আমরা এই সময়টা ওদের সঙ্গে কাটাই। মানুষকে না, প্রাণীদেরকেও ভালোবাসা যায়। কেয়ার ফর পজ নামের এই আশ্রয় কেন্দ্রে বর্তমানে 62টি কুকুর ও 46টি বিড়াল রয়েছে। নিজেদের খরচেই দীর্ঘদিন ধরে এই আশ্রয় কেন্দ্র পরিচালনা করছেন তারা। ভালোবাসা আমাদের চারপাশে, যা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা মানুষের চেয়ে 4 পেয়ে প্রাণীগুলোরই বেশি। আর তাই হয়তো অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, নিজেদের গণ্ডি পেরিয়ে সৃষ্টির সকল প্রাণকে আপন করে নেওয়ার মধ্যেই প্রকৃত শান্তি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট DSCBD.org-তে। দেখতে পাচ্ছি সকাল 10:30টায় লেনদেন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ডিএসসির 3টি সূচকের মধ্যে 2টি সূচক বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন করছে। এর মধ্যে ডিএসসির প্রধান সূচক এক্স, সেটি 3 পয়েন্ট বেড়ে 5,752 পয়েন্টে অবস্থান করছে। একই রকমভাবে 1 পয়েন্ট বেড়ে 1,312 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির সরিয়া ইন্ডেক্স DSCS। তবে নিম্নমুখী ধারায় রয়েছে ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটি 3 পয়েন্ট কমে 1,999 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 333 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 167টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 119টির এবং অপরিবর্তিত রয়েছে 48টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। শীর্ষ 20-এ যে অবস্থান করছে, লেনদেনের শীর্ষ 20-এ অবস্থান করছে যেসব কোম্পানিগুলো, এর মধ্যে 1 নম্বর স্থানে অবস্থান করছে ফরচুন, 37 টাকা 70 পয়সা দর নিয়ে অবস্থান করছে 1 নম্বর স্থানে। 38 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 34 টাকা 90 পয়সা।
ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 392 টাকা দর নিয়ে অবস্থান করছে 2 নম্বর স্থানে। 402 টাকা ছিল সর্বোচ্চ দর। 3 নম্বর স্থানে অবস্থান করছে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গ্লোবালের প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 24 টাকা 20 পয়সা দর নিয়ে। এইল রয়েছে 75 টাকা 70 পয়সা দর নিয়ে। নুরানি পঞ্চম স্থানে, সেমটেক ষষ্ঠ স্থানে এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটিও রয়েছে পরের অবস্থানে। তো মোটামুটি শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে এই ছিল আমার হাতে সর্বশেষ খবর। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী নদী, কলকারখানার বর্জ্য আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। হারিয়ে গেছে অন্তত 30 প্রজাতির মাছ। বিশ্ববাজারে চাহিদা থাকলেও রপ্তানিতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না দেশের প্লাস্টিক শিল্প। উন্নত গবেষণাগার ও ডিজাইন সেন্টার স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইলে অনুমতি ছাড়াই বনে ইট ভাটা গড়ে তুলেছে প্রভাবশালীরা। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাব ফসলের জমিতে। হাইকোর্টের রিট আদেশ থাকায় ব্যবস্থা নিতে পারছে না পরিবেশ অধিদপ্তর। এবং বরিশালের মাসকাটা নদীতে ক্রস ড্যাম নির্মাণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। খরচ হবে 11.5 কোটি টাকা। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।